আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা গবাদি প্রাণীর যে খাবারগুলো ব্যবহার করি খাওয়াই, সেই খাবারে কি পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে। তো আমি বিভিন্ন সময় আপনাদের যে দানাদার খাবার তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি আপনার জানতে হলে আপনাকে প্রথমেই কিন্তু খাবারে কি পরিমাণ প্রোটিন এবং কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন সেটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন। পাশাপাশি একটি গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি বা তার স্বাস্থ্য বৃদ্ধি, এই দুধ উৎপাদন এবং বা স্বাস্থ্য বৃদ্ধির জন্য আপনার কোন খাবারে কী ধরনের ক্যালসিয়াম এবং কী ধরনের প্রোটিন রয়েছে। আমরা জানি যে মাংসের প্রত্যেকটা কোষ, মাংসের যে সবচেয়ে ক্ষুদ্র কণা, এই কোষ গঠনে প্রোটিন ছাড়া কোষ গঠন হয় না। অর্থাৎ আপনার স্বাস্থ্য বৃদ্ধি হতে গেলে আপনার কোষ বৃদ্ধি করা লাগবে, এজন্য আমাদের প্রোটিন দরকার স্বাস্থ্য বৃদ্ধি করেন। এবং দুধের মধ্যে যে দুধ প্রয়োজন সেখানেও প্রোটিন পার্সেন্টেজ বেশি। দুধ পেতে গেলেও আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। তো পাশাপাশি গাভী, যেহেতু এটা গাভী, আপনার গাভীর পিজি সদস্য, আপনাদেরকে গাভীর দুধ উৎপাদনের জন্য আপনাদেরকে ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ক্যালসিয়াম যদি আপনারা ঠিকভাবে না খাওয়ান তাহলে কিন্তু আপনাদের গাভীর দুধ প্রোডাকশান কমে যাবে। এবং ক্যালসিয়াম আপনার প্রায় অনেক পরিমাণে ক্যালসিয়াম চলে যায় দুধে, এবং সেই ক্যালসিয়াম যদি আপনি ঘাটতি পূরণ না দেন তাহলে শরীরের যে হাড় আছে, হাড়ের যে বুনমেরু থাকে, সেই বুনমেরু থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে দুধে চলে আসবে, যা আপনার জন্য ক্ষতিকারক। কারণ এক সময় গাভী দুর্বল হয়ে যাবে, সে দাঁড়াতে পারবে না এবং তার যে মাংস সেটি উৎপাদনও কমে যাবে, সে শুকিয়ে যাবে। আলটিমেটলি এরপরে পরবর্তীতে একটা সময় যখন সে বুনমেরুতেও দিতে পারবে না, তখন তার দুধ প্রোডাকশান একদম থেমে যাবে, আর বাড়বেও না। এভাবে যদি একবার চলে আসে তখন কিন্তু আবার পুনরায় তাকে খাবার দিয়ে দুধ বাড়ানো কঠিন হয়ে পড়ে, মানে একবার যদি এরকম হয়ে যায়। তা সুতরাং আমরা গাভীকে সবসময় ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করব। আর ক্যালসিয়াম দিতে গেলে আমরা বাজারে যে লিকুইড ক্যালসিয়ামগুলো খাওয়াই সেগুলোর দাম অনেক বেশি। পাশাপাশি যে আপনার সবসময় ক্যালসিয়াম সাপ্লাই দেওয়া যায় না, বা ভালো কোম্পানির অনেক সময় পাওয়া যায় না, আপনারা প্রতারিত হন। যার কারণে কি খাবারে ক্যালসিয়াম বেশি আছে সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের এই যে ক্যালসিয়াম বা দুধ উৎপাদন বৃদ্ধি, এই ঘাটতিটা আমাদের পূরণ হবে। তাহলে আমরা বাজারে সবচেয়ে বেশি যে ক্যালসিয়াম পাওয়া যায় সেগুলো পাওয়া যায় আপনার বিভিন্ন ঝিনুকের গুঁড়া বা ডিমের খোসা, ওগুলা। এখন ডিমের খোসা তো আর আপনি প্রসেস করতে পারবেন না, যা মেশিনের মাধ্যমে পাউডার ফর্মে করে তারপর বিভিন্ন প্রসেস বা নিষ্কাশন করে তখন সেখানে ক্যালসিয়াম বের করে নিয়ে আসতে হবে। পাশাপাশি যে ঝিনুকের যে গুঁড়াটা আছে সেটাও প্রায় পাউডার ফর্মে সেটাকে করতে হবে, তাহলেই সেটি গরুর শরীরে অ্যাবজর্ব হবে। ঝিনুকের গুঁড়াতে সাধারণত আপনার 37% প্রোটিন রয়েছে, ক্যালসিয়াম আছে। এবং আপনার চুনা পাথরে সেখানেও 38% ক্যালসিয়াম আছে। আবার বিভিন্ন ঝিনুকের গুঁড়া এবং আপনার বিভিন্ন প্রসেস করে ডাই ক্যালসিয়াম ফসফেট নামক যে ডিসিপি, সংক্ষেপে ডিসিপি বলা হয়, ডাই ক্যালসিয়াম ফসফেট, এই ডিসিপি মার্কেটে তৈরি করে থাকে তারা বিভিন্নভাবে। ডিমের খোসা বলেন, ঝিনুকের গুঁড়া বলেন বা ঝিনুক থেকে বলেন, সেভাবে তারা আলাদাভাবে ঝিনুক চাষ করে তৈরি করে থাকে। সেখানে থাকে 24% ক্যালসিয়াম। তাহলে এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে দিতে হবে, পাশাপাশি দিতে হবে, কারণ এটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আমরা সাধারণত আমিষের ঘাটতি পূরণ করার জন্য যেহেতু প্রোটিন জাতীয় খাবার দেই, এবং আমরা যেহেতু শর্করা জাতীয় খাবার দেই শক্তি উৎপাদনের জন্য, তো এইরকম শর্করা জাতীয় খাদ্যরও কিন্তু একটা ভাগ আছে, যেমন ভুসি, ছাইলের কুড়া, খুঁত, এগুলো কিন্তু আপনার শর্করা জাতীয় খাবার। ভুট্টা শর্করা জাতীয় খাবারের একটা প্রধান উৎস, কারণ ভুট্টা আপনার সরাসরি পাউডার ফর্মে খাওয়ানো যায়, তাতে ফুড পয়জনিং হয় না। অনেক সময় খুদের জাল বা খুদের জাউ বা এগুলো যদি আমরা বেশি পরিমাণে খাওয়াই তাহলে কিন্তু ফুড পয়জনিং হয়ে যেতে পারে। কিন্তু ভুট্টাটা সহজে ফুড পয়জনিং হয় না, হজম হয়ে যায় যদি সেটা পাউডার ফর্মে দেন। তাহলে আমাদেরকে যে খাবারগুলো আমরা দিব সেই খাবারগুলো শর্করা জাতীয় খাবারও দিব, প্রোটিন জাতীয় খাবারও দিব। প্রোটিন জাতীয় বিভিন্ন প্রকার ডাল জাতীয় খাবার হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। বিভিন্ন প্রকারের আপনার সয়াবিনের খোল,
এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। বিভিন্ন ধরনের খৈল প্রোটিন, এগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি। তাহলে এই একটা মিক্সার রাখবো আমরা, প্রোটিন জাতীয় রাখবো, শর্করা জাতীয় রাখবো, পাশাপাশি ক্যালসিয়ামের কথা বলে যাই আমরা। এই ক্যালসিয়ামের জন্য যে ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলোকে আমাদের রাখতে হবে। যেমন ঝিনুকের গুঁড়া এবং আপনার ঝিনুকের পাউডার বা ডিসিপি আমরা কয়জনে খাওয়াই? অনেকেই খাওয়াই না। আমরা বাজারে ক্যালসিয়ামের উপর নির্ভরশীল হই, বাজারে ক্যালসিয়াম খাওয়াই। একটা সময় কিন্তু গরু শুকিয়ে যায়। এবং শুধু না, ক্যালসিয়ামের অভাবে আপনার সময় মতো হিটে আসে না, আবার হিটে আসলেও বাচ্চা কনসিভ করে না। মানে সব কিছুর কিন্তু আপনার একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে। এজন্য যদি আমরা শর্করা জাতীয় খাবার এবং প্রোটিন, যেভাবে আমরা ভুসি, কুড়া এবং আমরা ডাল জাতীয় খাবার দিই, খৈল দিই, সেভাবে যদি আমরা ক্যালসিয়ামের কথা মাথায় রেখে ঝিনুকের পাউডার অথবা ডিসিপি আমরা দিতাম, নিয়মিত দিতাম, প্রত্যেক দিন দিতাম, তাহলে কিন্তু এই গাভীর যে সমস্যাগুলো, প্রায় 50%-এর বেশি সমস্যা কিন্তু আর থাকতো না। সুতরাং আমাদেরকে এগুলো দিতে হবে। তাহলে আমরা একজাক্ট যে আপনার হিসাবটা, সেইখানে প্রোটিন পার্সেন্টেজ কত আছে এই সিটে লেখা আছে, আপনারা সেখানে জেনে নেবেন। পাশাপাশি সব প্রোটিন যে সব গাছে বা সব এলাকায় সেম থাকবে তাও না, কারণ মাটির উপর গুণাগুণের উপর ভিত্তি করে, তার জাতের উপর ভিত্তি করে প্রোটিন পার্সেন্টেজ বা ক্যালসিয়াম পার্সেন্টেজ ভেরি করতে পারে। তাহলে আমরা যে ঘাস খাওয়াই, এই ঘাসে কিন্তু আপনার ক্যালসিয়াম এবং প্রোটিন রয়েছে, তবে প্রোটিন কম বেশি রয়েছে। দুর্বা ঘাসে সাধারণত 3 থেকে 4%, তেমন নাই বললেই চলে। কিন্তু আমরা যে নেপিয়ারটা খাওয়াই পাকচং 1, সেখানে 18% পর্যন্ত প্রোটিন থাকে। আমরা দুর্বা ঘাসে সেখানেও ক্যালসিয়াম আছে খুব সামান্য পরিমাণে, 0.10 এরকম সামথিং। কিন্তু আমরা যদি উন্নত জাতের নেপিয়ার পাকচং 1 খাওয়াই, সেখানে ক্যালসিয়াম প্রায় 0.16 বা আরও বেশি। হ্যাঁ, এগুলো আপনার মাটির গুণাগুণ বা জাতের উপর নির্ভর করে 0.16 থেকে আপনার 2.26 এইরকম আপনার ক্যালসিয়াম থাকতে পারে। তাহলে আমরা মোটামুটি এটা জানলাম যে ঘাসে ক্যালসিয়াম থাকে। এখন আপনি ঘাস যদি রেগুলার আপনি দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাহির থেকে ক্যালসিয়ামের চাপটা কমতেছে। সুতরাং আপনারা ক্যালসিয়াম আপনাদের ঘাসে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ঘাস কিন্তু আরেকটা কাজ করে, সেটা হলো হজম ক্রিয়াটা খুব সুন্দর করে। সেখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন, সেখানে যদি কিছু বাড়ি খাবারও আপনারা দিয়ে দেন, যেমন ফিড অথবা খুদের যাও, তখনও ঘাস থাকলে ফুড পয়জনিং হবে না। ফুড পয়জনিং হওয়ার চান্সটা কম থাকে, কারণ হজমটা তখন ভালো হয়ে যায়, ঘাস আছে বিদায়। কিন্তু ঘাস ছাড়া কয়েকদিন এইসব বাড়ি খাবার আপনি দেন, দেখবেন যে অসুস্থ হয়ে যাবে, ফুড পয়জনিং হয়ে যাবে। আর একবার যদি ফুড পয়জনিং হয়ে যায়, তাহলে কিন্তু আপনার দুধ প্রোডাকশন কমে যায়। ফুড পয়জনিং, কারণ খাওয়া দাওয়া বন্ধ থাকে, পাশাপাশি ফুড পয়জনিং হলে তার যে পাকস্থলিতে সমস্যা হয়। কিন্তু এই পাকস্থলী তো মনে করেন যে একটা কাঁচামাল দেওয়ার কারখানা। এই কাঁচামালে যদি আপনি তার পাস না হয় দুধ উৎপাদনের জন্য, তাহলে দুধ কোথা থেকে আসবে? দুধ তো আসবে না। তো সুতরাং ওই তার কাঁচামাল দেওয়ার যে আপনার পাকস্থলীটা, সেটা সবসময় ঠিক রাখতে হবে। আর ঠিকঠাক রাখতে হলে সেখানে যেন কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা আপনার রাখতে হবে। আর সেই সমস্যার জন্য খাবার হজমে সাহায্য করে সবচেয়ে ভালো আপনার হচ্ছে ঘাস। এই জন্য ঘাস, উন্নত জাতের ঘাস রাখতে হবে। আরেকটা হচ্ছে দানাদার খাবারের মধ্যে ভুসি, সেখানেও আপনার রিলাক্সিন নামে এক ধরনের আপনার উপাদান আছে, যা পায়খানা নরম করতে সাহায্য করে, এটা করবেন। তাহলে এই খাবারগুলো আপনার সবসময় সাথে রাখতে পারবেন। এবং ভুসিতে কিন্তু আপনার গম বা ভুসি, সেখানে যেমন প্রোটিন ভালো আছে, উৎকৃষ্ট 15% প্রোটিন রয়েছে। ভালো জাতের যে ভুসি আছে, সেখানে আপনার 17% প্রোটিন পর্যন্ত আছে। আবার গমে আছে 14 থেকে 15% প্রোটিন। আবার গমে বা ভুসিতে ক্যালসিয়ামের পরিমাণও আছে। সুতরাং আপনি চালের কুড়াতে আপনি ক্যালসিয়াম পাবেন না, কিন্তু গমের ভুসিতে ক্যালসিয়াম পাবেন। আবার খুদেও সামান্য পরিমাণ ক্যালসিয়াম আছে। আমরা যে ভাত খাই বা খুদ একদম খুদ, যেটা আবার কারখানার খুদ, সেখানে আরও বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে। সুতরাং তাই বলে সবাই বেশি বেশি খুদ খাওয়াবেন না, কারণ এটা খুব অল্প পরিমাণে খাওয়ানো যায়, বা না খাওয়ানোই ভালো। ফুড পয়জনিংয়ের সংখ্যা থাকে অনেক সময়। কিন্তু যদি ঘাসের সাথে মিশাইয়া দেন, পর্যাপ্ত পরিমাণ যদি 1 মণ ঘাস দেন, তাহলে আপনি 10% দানাদার খাবার বা অন্য খাবার আপনি দিতে পারবেন, 10%। হ্যাঁ, সুতরাং আপনি দানাদার খাবার আপনি দিতে পারবেন। তো এই কারণে আমাদের, আর যেমন সরিষার খৈল আমরা প্রোটিন সোর্সে খাওয়াই, এই সরিষার খৈলে কিন্তু আপনার প্রোটিন একটু বেশি, প্রায় 35% প্রোটিন থাকে। আবার তিলের খৈল, সেইখানে কিন্তু 26% প্রোটিন থাকে। কিন্তু তিলের খৈল এবং সরিষার খৈল দুইটাই ভালো। কেন ভালো? সরিষার খৈলে প্রোটিন যেমন বেশি, আবার তিলের খৈলে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, কিন্তু দুইটা আবার ব্যালেন্স হয়ে যায়। সুতরাং আপনি সরিষার খৈল খাওয়ান বা তিলের খৈল খাওয়ান, দুইটাই ভালো। এবং সরিষার খৈলেও ক্যালসিয়াম থাকে এবং প্রোটিনও থাকে। সুতরাং এই দেখেন আরেকটা উপাদান পাইলেন যেখানে ক্যালসিয়াম থাকে। ঘাস ছাড়া ভুসি এবং খৈল, তিলের খৈল বা সরিষার খৈল,
সেখানে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। সুতরাং ঝিনুকের গুঁড়া আর আপনার এই যে ডিসিপি সেগুলো ছাড়াও কিন্তু ক্যালসিয়ামের সোর্স হচ্ছে ঘাস এবং আপনার তিলের খোল বা সরিষার খোল। এই জন্য কিন্তু খোল খাওয়ানোর পরামর্শ অনেকে দেওয়া হয় আর কি, যে আপনি খোল খাওয়াবেন। পাশাপাশি আপনার আরেকটা খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, সেটা হচ্ছে ছোলা। প্রায় ছোলাতে কিন্তু আপনার 0.3 থেকে একবার 0.5 পর্যন্ত আপনার ক্যালসিয়াম থাকে। তো সুতরাং এই যে আপনার যে ছোলা, সেই ছোলা কিন্তু অনেক খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়, কারণ তাতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন মিনারেল সব কিছুর আইটেম। প্রায় ছোলা আপনার আদর্শ খাবারের কাছাকাছি বলা হয়, কারণ সব ধরনের উপাদান, সব ধরনের ভিটামিন, সব ধরনের আপনার অ্যামাইনো অ্যাসিড এই ছোলাতে কিন্তু আপনার রয়েছে। সুতরাং যেহেতু ছোলাতেও আপনার ক্যালসিয়াম রয়েছে, ছোলার ভুসিও আপনি খাওয়াতে পারেন। এখন আপনি গাভী দুধ দিচ্ছে 20 থেকে 25 লিটার, আপনি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখবেন না, তাহলে তো আপনি গাভী পালন করে কোনো লাভ হবে না। এক সময় দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হয়ে গেলেই তখন তার ম্যাস্টাইটিস বা বিভিন্ন ধরনের রোগ। আসলে প্রত্যেকটা প্রাণীরই তার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আবার প্রত্যেকটা প্রাণীর ভিতরেই কিন্তু বিভিন্ন জীবাণু বসবাস করতেছে। ওই প্রাণীটি যতক্ষণ পর্যন্ত ভালো আছে, মানুষ বলেন আর গরু ছাগল বা গবাদি প্রাণী বলেন, সবগুলো যতক্ষণ পর্যন্ত সে ভালো আছে, ওই জীবাণুগুলো তার কিছু করতে পারে না। যেমন তার ফুসফুসে জীবাণু আছে, তার আপনার পাকস্থলীতে জীবাণু আছে, তার উলানে জীবাণু আছে। যতক্ষণ পর্যন্ত সে যখন সুস্থ থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তখন আপনার তার কোনো সমস্যা হয় না। কিন্তু যখন সে একটু দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তখন ওই সমস্যাগুলো দেখা দেবে। এই জন্যই আপনারা ক্যালসিয়াম বা ভিটামিন ডি, ই জাতীয় খাবার সবসময় বেশি রাখবেন, যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে তার রোগবালাই কম হবে, খাবারগুলো কাজে রাখবে। যেমন লাম্পি স্কিন ডিজিজ, ভাইরাস রোগ বা আপনার খুরা রোগ, যে কোনো ভাইরাস রোগ বা মানুষের করোনা রোগ, তাদের কাজ কি? তারা কিন্তু আইসা ডাইরেক্ট মানুষে মেরে ফেলতে পারে না, বা এই লাম্পি স্কিন ডিজিজ অথবা আপনার খুরা রোগও মারতে পারে না। কিন্তু তারা কি করে? আইসা আপনার ইমিউনিটি ধ্বংস করে যায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিলেই তার যে ভিতরে যে জীবাণুগুলো আছে সেগুলো বৃদ্ধি বা বংশবৃদ্ধি করা শুরু করে দেয়। তখন ওই জীবাণু বা সেকেন্ডারি যে ব্যাকটেরিয়া ইনফেকশন আছে সেগুলোর কারণে কিন্তু মারা যায়। এই কারণে কিন্তু আমাদের গরু যেন দুর্বল না হয়, খাবার যেন শর্ট না পড়ে, প্রত্যেক দিনে প্রত্যেকটাই আপনার আইটেম অনুযায়ী, ওজন অনুযায়ী তার কতটুকু খাবার লাগবে, তার আপনার কি পরিমাণ খাবার লাগবে দুধ অনুযায়ী, সেগুলো বিভিন্ন সময় বলা হয়েছে। তারপর আমরা বলি যে প্রত্যেক দিন 100 কেজি ওজনের জন্য 2 কেজি দানাদার খাবার এবং আপনার 10 কেজি ঘাস 100 কেজি ওজনের জন্য। 300 কেজি থাকলে তাহলে 6 থেকে 7 কেজি দানাদার খাবার এবং আপনার 30 থেকে 40 কেজি ঘাস দিতে হবে। এখন কোনো দিন যদি আপনি এটার কম পড়ে, তাহলে কিন্তু এই কমে কিন্তু আপনার যা আর্থিক, মনে করেন কিছু খাবার কম দিলেন, মনে করলেন যে আপনার কিছু টাকা সেভ হচ্ছে, কখনোই না। কারণ এই কম দেওয়ার কারণে তার যে ক্ষতিটা হবে, তখন তার ক্ষতি পুষায় নিতে আপনার তার চেয়ে আরও বেশি খরচ হবে। সুতরাং আমরা যেন এই যে তার এগুলো হলো কারখানা, যেমন কাঁচামাল কম দিলে আপনার আউটপুট কম আসবে, কাঁচামাল বেশি দিলে আউটপুট বেশি আসবে। এখন গরুকে যদি আমরা সময় মতো যত্ন নেই, তাকে যদি তার যে চাহিদা, যেমন একটা 20 লিটার দুধ দেয় গাভী, তার তো আমরা সহজ হিসাব যেটা করি, এত ক্যালকুলেশনে না যায়, দুধের অর্ধেক দানাদার খাবার দিতে হবে। তাহলে যেটা 20 কেজি দেয় তাকে তো কমপক্ষে 10 কেজি দানাদার খাবার আমার দিতে হবে। এখন তো বলেন আমি 8 কেজি দিয়ে তো পাচ্ছেন, ভালো কথা। এই যে 2 কেজি কম দিতেছেন না, এই 2 কেজি সে মেকআপ করতেছে, তার শরীর থেকে ভেঙে যাচ্ছে, সেটা আপনি একদিনে বুঝতেছেন না, 1 বছর পরে আপনি বুঝবেন, 1 বছর পরে বুঝবেন। তখন এই 2 কেজি কম দেওয়ার কারণে, কারণ আপনার কিন্তু 20 কেজি দুধ দেয়, তার কিন্তু আপনার 10 কেজি দানাদার খাবার এবং আপনার 40 কেজি ঘাস দেওয়া দরকার ছিল। এখন যদি আপনি কম দেন, তাহলে তার ক্ষতিটা একদিনে বোঝা যাবে না, কারণ স্বাস্থ্যটা আস্তে আস্তে ব্যাকডাউন হবে। তখন দেখে যাবেন তার স্বাস্থ্য নাই, তখন আর ক্ষতি শুধু স্বাস্থ্য দিয়েই বোঝা যাবে না, আরেকটা ক্ষতি হবে। যেমন ডাকার কথা ছিল তার 2 মাস পরে, কিন্তু সে ডাকবে তখন 6 মাস পরে। এই যে 4টা মাসের যে আপনি তার অতিরিক্ত হয়ে গেল, সেটা আপনার এই 2 কেজির চেয়ে আবার আপনার অনেক বেশি কিন্তু ক্ষতি হয়ে গেল। সুতরাং তাকে যদি আপনি তার এই যে এই হিসাবটা অনুযায়ী আপনি তাকে খাবার দিতেন, তাহলে কিন্তু আপনার সে 2 মাস পরেই ডাকতো, তার স্বাস্থ্য ভালো থাকতো, আপনিও দুধ পেতেন, তাহলে সব কিছুই, আবার ঘাসটাও দিতেন, হজম শক্তি ভালো থাকতো, সব কিছুই থাকতো। তাহলে কিন্তু আপনাদের আর এই চিন্তা করা কোনো সমস্যা ছিল না। তাহলে আমার আজকের ক্লাসের মূল উদ্দেশ্যই ছিল যে আপনাদের এটাই বোঝানো যে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা এবং কোন কোন খাবারে ক্যালসিয়াম আমরা অনেক সময় কিন্তু খেয়ে হারিয়ে ফেলি, যে আমরা শুধু খালি কিনেই খাওয়াবো, আমাদের কি কোনো খাবারে ক্যালসিয়াম নাই। তাহলে তো জানলেন যে আপনাদেরকে ডিসিপি খাওয়াতে হবে, পাশাপাশি বা ঝিনুকের গুঁড়া
যেগুলো আমাদের অ্যাভেলেবল না পাওয়া যায় না, কিন্তু আবার দোকানে ঠিকই পাওয়া যায়, সেগুলো রাখতে পাবেন। অথবা ছোলা জাতীয় খাবার, তিলের খৈল বা খৈল জাতীয় খাবার, অথবা আপনার যে ডাইলের ঘাস, যেমন মাসকালের ঘাসে কিন্তু ক্যালসিয়াম আছে। হ্যাঁ, যে কিছু কিছু ঘাসে যে ক্যালসিয়ামগুলো আছে, যেমন মাসকালাই করে না মানুষ, মাটিকালাই বলে যেটাকে, এই মাটিকালাইয়ের ঘাসে কিন্তু আপনার ক্যালসিয়াম রয়েছে, আবার এগুলোতে প্রোটিনও রয়েছে। তো সুতরাং ক্যালসিয়াম, প্রোটিন এবং আপনার পাশাপাশি যে ক্যালসিয়াম রয়েছে, এই যদি আপনি স্থূলা বা প্রোটিন এগুলো দেন, কিন্তু আপনার এই ক্যালসিয়ামের সমস্যাগুলো হবে না, রোগ প্রতিরোধ বৃদ্ধি পাবে। পাশাপাশি এটা মনে রাখতে হবে যে আইটেম যত বেশি দিবেন, একটা দুইটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনি 8 কেজি বা 10 কেজি খাবারটা দিবেন, যত আইটেম বাড়ানো যায়, ফিডের উপর নির্ভরশীল না হয়ে আপনার নিজেরাই সেই আইটেমগুলো 4-5 আইটেমের খাবার তাকে দিবেন, এবং পাশাপাশি ঘাস রাখবেন। তার হজম ভালো হবে, সুন্দর থাকবে, ক্যালসিয়াম ঠিক থাকবে, সব কিছু ভালো থাকবে, আপনার কোনো সমস্যা হবে না। পাশাপাশি ভ্যাকসিন দিবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো রোগবালাই হবে না। তো আজকে সকলকে এখানেই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।